আর হাসপাতালে ভর্তি বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনে ছক কষছে বিএনপি। দিবাস্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে, জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য ভুয়া, দাবি পুলিশের। প্রতারণার অভিযোগে গ্রেফতার কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ডিবির জিজ্ঞাসাবাদ। প্রতি বছর একই সময় বাড়ছে পেঁয়াজের দাম। ভারতের নিয়ন্ত্রণে দেশের বাজার, দাবি ব্যবসায়ীদের। ঘাটতি দেখিয়ে ফায়দা লোটার চেষ্টা, আমদানি বন্ধই সমাধান। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে নবপত্রিকা প্রবেশ ও বিহিত পূজা। দীর্ঘদিন পর আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি এশা হোসেন। আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিকেল 3:30টার পর গুলশানের ভাসভবন ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে যান তিনি। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল বেগম জিয়া। আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার বিকেল 3:30টার কিছু পরে গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে নগরীর বসুন্ধরা আবাসিকের পথে নেওয়া হয় নিরাপত্তা প্রহরায়। এ সময় নেত্রীকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মীরা জড়ো হন হাসপাতালের সামনে। ভিড় ঠেলে বেগম জিয়াকে নেওয়া হয় হাসপাতালের ভেতরে। বিএনপির একটি সূত্র বলছে, বাসায় থাকা অবস্থায় বেশ কয়েক দফায় জ্বর এসেছে বেগম জিয়ার। এর আগে গত 10 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। এরপর 15 তারিখ তার কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এই এভারকেয়ার হাসপাতালেই। সেদিন ফিরোজায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই মাসেরই 27 তারিখ আবারও নেওয়া হয় একই হাসপাতালে। করোনায় আক্রান্ত বেগম জিয়ার অন্যান্য শারীরিক জটিলতার সঙ্গে সংক্রমণ ঘটে তার ফুসফুসে। ভর্তি করা হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। দীর্ঘ 53 দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25 মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেয়া হয় তাকে। এরপর 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এই প্রধানমন্ত্রীর। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য কোনো দল কিংবা নেতা নির্ভর নয়, নির্দলীয় সরকারের দাবিতে এবার নিজেদের শক্তিতেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। নেতারা বলছেন, বিগত 2 দফা নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়েই এবার মাঠে নামবেন তারা। তবে এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চায় না জোটের শরিক দলগুলো। এদিকে বিএনপি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশ নেওয়ার কথা না বললেও এটিই তাদের শেষ অবস্থান নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশেদ লিমনের রিপোর্ট। জাতীয় নির্বাচনের বাকি 2 বছরেরও বেশি, এখনই যেন বাঁচতে শুরু করেছে ভোটের দামামা। সিরিজ বৈঠক দিয়ে নিজেদের ঘর গোছানোর কাজ শুরু করেছে বিএনপি। সভা সেমিনারে বরাবরই এই সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে দলটি। আপত্তি আছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়েও। গত 2 বারের নির্বাচনে নিজেদের দাবি আদায়ে ব্যর্থ এই দলটি তাহলে এই দফায় হিসেব মিলিতে কষছে কোন ছক? শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন তারা। এবার আর পরনির্ভরশীলতা নয়, দাবি আদায়ে সামনে থেকে নেতৃত্ব দেবেন নিজেরাই। এই যাত্রায় জনগণকে বড় অস্ত্র মানলেও সেই জনগণ তাদের ডাকে সাড়া দেবে কিনা তা নিয়েও জোর বক্তব্য দিতে পারছেন না নেতারা। আমরা বিগত দিনের ভুল থেকে শিক্ষা নেব। যাদের এক নেতা এক দল, তাদের উপরে ডিপেন্ডেন্ট হব না। বিএনপি নিজের শক্তিতে এগোবে। আমার মনে হয় যে জনগণের সহ্যের সীমা অতিক্রম করে গিয়েছে। এবার বিএনপি যখন আন্দোলনের ডাক দেবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। এদিকে শরিক দলগুলো বলছে, চূড়ান্ত পরিকল্পনা সাজাতে হবে আরও সময় নিয়ে। এটা 2 বছর পরে, দিল্লি অনেক দূর, এখনো সিদ্ধান্ত নেওয়া হয় না। এটা বিএনপির নিজস্ব সিদ্ধান্ত, আমার নিজস্ব সিদ্ধান্ত। আমরাও যাব না নির্বাচনে,
নির্দলীয় নিরপেক্ষ সরকার না হলে। তবে সবার আগে ভোটারদের কাছে বিএনপির অবস্থান পরিষ্কার করার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাশাপাশি জনগণ কেন তাদের উপর আস্থা আনবে সে বিষয়টিও স্পষ্ট করা জরুরি বলে মত তাদের। বিএনপিকে বলতে হবে যে সব বিষয় নিয়ে আমরা আলাপ করতে চাই, যাব না ইলেকশনে ইজ নট এ গুড অ্যান্সার। আপনাকে সুষ্ঠু ইলেকশন করতে হবে, মাঠে নামতে হবে, জাতীয় সরকারের দাবিতে মাঠে নামতে হবে, আমাদের ভবিষ্যতের স্বপ্নটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কারভাবে আমি কি করতে চাই সেটা। রাজপথের আন্দোলনের পাশাপাশি সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা চালিয়ে যাবারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কৃষক দলের আলোচনা সভায় তিনি আরও বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় সরকারের অধীনে। নির্বাচন কমিশন নিয়ে খুব মাতামাতি করতেছে, আরে সার্চ কমিটি, কিসের সার্চ কমিটি? তো আপনার যাকে দিবেন তাকেই দিয়ে করবেন, তো যাকে চাইবেন সেই হবে। তো এই যে অবস্থাটা তৈরি করেছে, এই অবস্থার জন্য শেখ হাসিনাকে, তার সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্যই এই দেশে একটা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ তাদের মতামত দেবেন এবং সেই নির্বাচন হতে হবে সম্পূর্ণ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন। দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। বিএনপি গণ অভ্যুত্থানের দিবার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে তিনি আরও বলেন, সংবিধান ও দেশের জনগণই এ সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে, সেটি পরিবর্তনের এখতিয়ার কারণেই। বলেছেন সরকারকে আর সময় দেয়া যায় না, সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে? সরকারের সময় নির্ধারণ করে দিয়েছে এদেশের সংবিধান এবং জনগণ। বিএনপি নেতারা গণ অভ্যুত্থানে দিবার স্বপ্ন দেখছেন, কিন্তু তারা ভুলে গেছেন 90-এর পটভূমি আর 2021 সালের পটভূমি এক নয়। বিএনপি প্রেস ক্লাবকে এখন রাজনৈতিক মঞ্চ বানাচ্ছে। তারা প্রেস ক্লাবের ভেতরে রাজনৈতিক সমাবেশ করছে, যা অবৈধ এবং অগ্রহণযোগ্য। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির দলীয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে 8 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে প্রায় 1 যুগেরও বেশি সময় জেলে থাকায় সাজা খাটা হয়ে গেছে বলে গণ্য করা হয়েছে। তারপরও কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। উই আর লুকিং ফর শত্রুস, এই মন্তব্যের কারণে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সবাই চেনেন। 10টা অস্ত্র মামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও তিনি। 1 যুগেরও বেশি সময় ধরে রয়েছেন কারাগারে। 13 বছর আগে হওয়া দুর্নীতির এক মামলার রায়ের জন্য মঙ্গলবার আদালতে আনা হয় তাকে। তার বিরুদ্ধে অভিযোগ 7,95,95,000 টাকার অবৈধ সম্পদ অর্জন, 26 লাখ টাকার সম্পদের তথ্য গোপন। রায়ে 8 বছরের কারাদণ্ড হয় সাবেকেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। যদিও এই মামলায় 12 বছরের বেশি সময় জেলে থাকায় তাকে সাজা খাটতে হবে না। এ রায়ে সন্তুষ্ট দুদক। আইনজীবী জানান, বাজেয়াপ্ত করা হবে অবৈধভাবে আয় করা টাকা। আসামির জ্ঞাত আয় বহির্ভূত অর্জিত 26,42,678 টাকা সহ আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $10 লক্ষ অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। ক্ষুব্ধ আসামিপক্ষ বলছে সুপ্রিম কোর্টে আপিল করার কথা। এটা ন্যায়সঙ্গত জাজমেন্ট হয় নাই, এটা একটা ন্যায়ভ্রষ্ট জাজমেন্ট। আমরা মনে করি যে উচ্চ আদালতে এর বিরুদ্ধে এই কনভিকশনের এগেইনস্ট আমরা প্রতিকার পাবো। সেন্টেন্স সার্ভড আউট হয়ে গেলেও আমরা কনভিকশনটাকে চ্যালেঞ্জ করব। 2007 সালের 28শে মে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। পরের বছর তার বিরুদ্ধে দুর্নীতির এই মামলাটি করে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রিন্স মুসা বিন শমশের ধনকুবের নন, তাকে অন্তঃসারশূন্য রহস্য মানব আখ্যা দিয়ে গোয়েন্দা পুলিশের দাবি সুইস ব্যাংকে তার $82 বিলিয়ন তথ্য সেলফ গুজব। এদিকে মুসার দাবি প্রতারক আব্দুল কাদের তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অসত্য। কাদেরের বিরুদ্ধে মামলার হুমকিও দিয়েছেন তিনি। বুলবুল রেজা রিপোর্টে বিস্তারিত।
মঙ্গলবার বেলা 3:30টায় ধনকুবের মুসা বিন শমশের গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে জুবি মুসা। তবে এবার ছিল না অস্ত্রধারী বডিগার্ড কিংবা দামি গাড়ি। এদিন প্রতারণা ও অস্ত্র মামলায় গ্রেফতার আব্দুল কাদেরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে তাকে ডিবি কার্যালয়ে তলব করা হয়। গ্রেফতারের পর কাদের পুলিশকে জানিয়েছিলেন তিনি মুসার আইন উপদেষ্টা এবং তাকে 20 কোটি টাকার চেক দিয়েছিলেন তিনি। এছাড়াও মুসার বিভিন্ন সম্পত্তির কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করতেন। এসব বিষয়ের সত্যতা যাচাইয়ের জন্যই দুজনকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়। 3 ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ শেষে গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে আসেন মুসা। সাংবাদিকদের বলেন আব্দুল কাদের তার নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে কাদেরের বিরুদ্ধে মামলার হুমকি দিলেন তিনি। তবে কাদেরের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানান। কাদেরের ব্যাপারেই আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমি স্পষ্ট যা যা আমার ছিল সব বলে দিয়েছি। তারা সন্তুষ্ট এবং সে একটা কনজেনিটাল লায়ার, জন্মগতভাবেই সে মিথ্যাবাদী এবং আমিও প্রতারকের শিকার হয়েছি। আমিও ভিকটিম হিসাবে আইনগত ব্যবস্থা নেব কাদেরের বিরুদ্ধে। এদিকে ডিবির যুগ্ম কমিশনার মুসা সম্পর্কে দিলেন বিস্ময়কর তথ্য। বললেন প্রিন্স মুসা একজন অন্তঃসারশূন্য রহস্য মানব। এতদিন মুসার বিলিয়ন বিলিয়ন ডলারের যে তথ্য মানুষ জানতেন তা সম্পূর্ণ গুজব। আমার কাছে মনে হয়েছে উনি তো অন্তঃসারশূন্য, ওনার একটা ভুয়া লোক মনে হয়েছে। অন্তঃসার তার কিচ্ছু নাই। তার একটা বাড়ি রয়েছে গুলশানে 84 নাম্বার রোডে, এটাও তার স্ত্রীর নামে। বাংলাদেশে এছাড়া তার নামে আর কোনো কিছু আমরা পাই নাই। তাকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদে আব্দুল কাদেরের সঙ্গে তার সম্পর্কে সত্যতা পাওয়ার দাবি গোয়েন্দাদের। ওনার সাথে কাদের মাঝির ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির সম্পর্ক, এই সম্পর্কে দায় উনি এড়াতে পারবেন না। মুসার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ফাইজারের টিকা সংরক্ষণ করা যায় দেশজুড়ে এমন 21টি কেন্দ্রে চলবে এই কার্যক্রম। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধন করা হবে শিক্ষার্থীদের। দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মহাপরিচালক। বিশ্বজুড়ে প্রচলিত টিকার মধ্যে এখন পর্যন্ত ফাইজারই বিভিন্ন দেশে 18 বছরের নিচের শিশুদের প্রয়োগ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকলেও 12 থেকে 18 বছর বয়সীদের এই টিকা ট্রায়াল দেয় অনেক দেশই শিশুদের টিকার আওতায় এনেছে ফাইজার বায়োনটেকের হাত ধরে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ফাইজার দেশে 12 থেকে 18 বছরের শিশুদের প্রয়োগের ইঙ্গিত দিলেও মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানালেন এই সপ্তাহেই 18 বছরের নিচে টিকাদান শুরু করবে বাংলাদেশ। যেহেতু ফাইজার ভ্যাকসিনটাই এখন পর্যন্ত বাচ্চাদের দেয়া হয়েছে বিভিন্ন দেশে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা বাচ্চাদের ভ্যাকসিন দিতে শুরু করতে পারবো। দেশে ফাইজারের টিকার মজুদ 60 লাখ ডোজ। এই টিকা দেয়া হবে মহানগর ও জেলা পর্যায়ে 21টি কেন্দ্রে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করে যুক্ত হতে পারবেন সুরক্ষা ওয়েবসাইটে। একটা টেকনিক্যালি ডিমান্ডিং ভ্যাকসিন এবং এটা চাইলেই সব জায়গায় দেয়া যায় না। আবার যারা দেবে তাদেরকেও একটা ভালো রকমের প্রশিক্ষণ দিতে হয়। যে স্কুলে আমরা দিতে চাই সেই স্কুলের কর্তৃপক্ষ তাদেরকে কার্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে আমাদের কাছে নিয়ে আসবে। স্কুল তাদেরকে ডিটারমিন করবে এবং এটাকে আমরা পরে সুরক্ষা অ্যাপসে আপলোড করব। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের প্রায় 40%ই 1 থেকে 20 বছরের মধ্যে। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে অক্টোবরে এসেও নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু পরিস্থিতি, তাই অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 183 জন। স্বাস্থ্য অধিদপ্তরে দেয়া তথ্য বলছে চলতি মৌসুমে 20,000-এর বেশি ডেঙ্গু রোগীর প্রায় 37%ই 20 বছরের মধ্যে। এর মধ্যে কেবল ঢাকা শিশু হাসপাতালেই এই মৌসুমে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 819 জন। তবে অক্টোবরের মাঝামাঝিতে এসেও ভোগাচ্ছে ডেঙ্গুর ভয়াবহতা। এই মুহূর্তে ঢাকার শিশু হাসপাতালেই এই ভাইরাসের সঙ্গে লড়ছে 48 জন শিশু। শুধু ঢাকা নয়, এখন রোগী আসছে ঢাকার বাইরে থেকেও। আমাদের
কুষ্টিয়ায় ডেঙ্গু অনেক খারাপ পর্যায়ে চলে গেছিল। আমার বাচ্চা বাড়ির ভিতরেই থাকে, মশক নিদর্শনের কি ওষুধ দেয় না দেয় এটা আমরা জানি না। করোনাকালে ঘরে থাকতেই এই মৌসুমে কম বয়সীরা বেশি আক্রান্ত হয়েছে বলছেন চিকিৎসকরা। 2019-20 আমরা যেভাবে সচেতন ছিলাম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেনের ব্যাপারে, 2021 সালে গিয়ে আমরা একটু গা ছাড়া দিয়েছি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞদের শঙ্কা নভেম্বর পর্যন্ত ভোগাতে পারে এবারে ডেঙ্গু, তাই থাকতে হবে সচেতন। ডেঙ্গুর যদি পাশাপাশি অন্য জ্বর আছে সুতরাং সেটাও মাথায় রাখতে হবে। আবার করোনাও আছে, করোনা যে চলে গেছে তা না, সেই জন্য অভিভাবকদের কিন্তু একটু সচেতন থাকতে হবে এই মুহূর্তে। এদিকে ঋতু পরিবর্তনের এই সময়টাতে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের জ্বর ও ঠান্ডাজনিত সমস্যা, তাই তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভাসানচরে জাতিসংঘের কাজ করার সম্মতিতে আনন্দিত রোহিঙ্গারা। সকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল বের করা হয়। রোহিঙ্গারা বলছেন এখন ভাসানচরে অনেকে যেতে আগ্রহী হচ্ছে। উখিয়ার কুতুপালং ক্যাম্পের ট্রু ইস্টের সিআইসি মাঠ। মঙ্গলবার সকালে দলে দলে এই মাঠে আসতে শুরু করেন রোহিঙ্গারা। জাতিসংঘকে স্বাগত জানিয়ে লেখা প্ল্যাকার্ড হাতে জড়ো হন শত শত রোহিঙ্গা। বেশ কিছুক্ষণ তারা দাঁড়িয়ে অবস্থান নেন। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে ক্যাম্পে অলিগলি প্রদক্ষিণ করে রোহিঙ্গারা। কক্সবাজারের জরাজীর্ণ আশ্রয় শিবির থেকে 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা নেয় সরকার। প্রথম দিকে এই উদ্যোগে জাতীয় সংঘ যুক্ত না হলেও 9 অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এতে আনন্দিত রোহিঙ্গারা। 80,000 মানুষ যখন ইচ্ছাকৃতভাবে যারা আত্মা খুশি যারা তারাই ইউএনের সাপোর্টটা পাবে বলে আমরা আশা করি। তবে ভাসানচরের পাশাপাশি স্বদেশে ফেরাতে বিশ্ববাসীর উদ্যোগ চান রোহিঙ্গারা। ক্যাম্প ইনচার্জ জানালেন, আগ্রহীদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া নভেম্বরে শুরু হবে। জাতিসংঘের যারা অঙ্গ সংগঠন হিসেবে এখানে কাজ করতেছে তাদের মাধ্যমে যুক্ত করেই আমরা নিয়ে যাব। এই পর্যন্ত কয়েক দফায় 18,521 জন রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়া হয়েছে। আর ভাসানচরে সরিয়ে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তায় জাতিসংঘ যুক্ত হওয়ায় এ দ্বীপের রোহিঙ্গারাও আনন্দ মিছিল করে। টাকার লোভ দেখিয়ে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের কাছ থেকে কিডনি কিনে পাচার করত একটি চক্র। এখন পর্যন্ত শতাধিক মানুষের কিডনি ভারতে বিক্রি করেছে বলে জানিয়েছে র্যাব। চক্রের 5 সদস্যকে ঢাকা ও জয়পুরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। কিডনি প্রতি 3 থেকে 4 লাখ টাকা। প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে মানবদেহের গুরুত্বপূর্ণ এই অঙ্গ বিক্রি করতে প্রলুব্ধ করত একটি চক্র। তবে কিডনি পাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী টাকা পরিশোধ না করেই লাপাত্তা হয়ে যেত চক্রের সদস্যরা। জয়পুরহাটে টাকা না পাওয়া ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে চক্রের মূল হোতা শাহরিয়ার ইমরান সহ 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রতি কিডনি বাবদ রোগীদের কাছ থেকে 15 থেকে 20 লাখ টাকা নিত এই ব্যবসায়ী চক্র। বিপরীতে ডোনারদের গছিয়ে দেওয়া হতো মাত্র 2 লাখ টাকা। যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনের ফাঁদে পেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল। 3টি দলে বিভক্ত হয়ে কাজ চালিয়ে আসা চক্রটি ব্যবহার করত সামাজিক যোগাযোগ মাধ্যমও। একটি দল কিডনি প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত, দ্বিতীয় দলটি নির্ধারণ করত টার্গেট, আর তৃতীয় দলটি দেশের বাইরে পাঠানোর জন্য প্রস্তুত করত ডোনারদের। 1-2 নয়, এভাবে শতাধিক মানুষের কিডনি দেশের বাইরে পাচার করেছে চক্রটি। যখন ম্যাচিং সম্পন্ন হয় পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা, বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা, এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে। এই চক্রের কয়েকজন সদস্য এর আগে জেল খাটলেও লাভজনক হয় আবার ফিরে আসে ব্যবসায়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। নবপত্রিকা প্রবেশ, চণ্ডীপাঠ ও বিহিত পূজার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে উঠেছে। ভক্তদের প্রার্থনা, দেবীর আশীর্বাদে আবারও শান্তি ফিরে আসবে পৃথিবীতে। মহাসপ্তমীতে মহামায়া, ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মণ্ডপগুলো মুখরিত হয়ে ওঠে ভক্তদের আনাগোনায়। কৈলাস থেকে দেবী দুর্গতি নাশিনী মর্তে এসেছেন সেই বিশ্বাস নিয়েই মঙ্গলবার সকাল থেকেই ঢাক, ঢোল আর উলুধ্বনিতে মুখর মণ্ডপ।
নবপত্রিকা প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে করা হয় সপ্তমী পূজা। খাদ্য সংকট কাটাতে 9টি উদ্ভিদে তৈরি এই নবপত্রিকা পূজা করা হয়। দুর্দমনীয় যারা সমাজে অসৎ কাজ করেছে তাদেরকে দমন করার এই প্রক্রিয়াটা সপ্তমী থেকে শুরু হয়। ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি শেষে ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার। অনেক অপেক্ষায় ছিলাম এই দুর্গাপূজা আসবে, অনেক মজা করব। সেজে গুজে এসে পুজোর মণ্ডপে মার কাছে আরতি দিতে এসেছি, যেন মা আমাদের এই করোনা থেকে আমাদের মুক্ত করে দেয়। দুর্গা মার কৃপায় হচ্ছে মহামারীটা আমরা অনেকটাই কমে গিয়েছে, সেজন্য আমরা আসলে আজকে আসতে পেরেছি। ছিলাম যে আসতে পারবো কিনা, কিন্তু দেখলাম যে না, করোনা থাকলেও না মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসতে পারছে। করোনা সংকট মোকাবেলা করে দীর্ঘদিন পর আনন্দ ভাগাভাগির সুযোগ পেয়ে খুশি ভক্তরা। মণ্ডপে মণ্ডপে মন্ত্রের ধ্বনি যেন জানান দিচ্ছে বাঁধ ভাঙা আনন্দ উচ্ছ্বাসের। দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে দূরীভূত হবে সকল দুঃখ, কষ্ট, বেদনা ও পাপ। মহাসপ্তমীর পুণ্য পাবনে এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। জার্মানির ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরে এবার মসজিদে আজান প্রচারের অনুমতি দিল নগরটির প্রশাসন। স্থানীয় মেয়র হেনরিয়েটা রেকার শহরটির মসজিদগুলোতে শর্ত সাপেক্ষে আজানের অনুমতির বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বেটু বড়ুয়া। আজানের সুমধুর ধ্বনি জার্মানিতে বিষয়টি অবাক করার মতো হলেও সত্য হতে চলেছে। দেশটির ওয়েস্টফালেন অঙ্গরাজ্যের কোলন শহরের মসজিদগুলোতে আগামী শুক্রবার থেকে আজানের অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার নগরটির মেয়র হেনরিয়েটা রেকার দেশটির গণমাধ্যমে মডেল প্রজেক্টের অংশ হিসেবে আসছে 2 বছরের জন্য মসজিদের মাইকে আজান প্রচারের সিদ্ধান্তের বিষয়টি পরিষ্কার করেন। এতে স্থানীয়দের মাঝে সম্প্রীতি বজায় থাকবে এমনটাও মনে করেন মেয়র হেনরিয়েটা। এদিকে নগর প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি অঞ্চলটিতে বসবাসরত সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরাও। তবে হঠাৎ করেই এমন একটি কঠিন সিদ্ধান্তে দেশটির সাধারণ নাগরিক সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থাও রয়েছে। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বলছে এই সিদ্ধান্তের ফলে জার্মানিতে মুসলিমরা ভবিষ্যতে শক্তি প্রদর্শনের চেষ্টা করবে, যা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নেপাল ম্যাচ ঘিরে ব্যাপক আগ্রহ সমর্থকদের মাঝে। সকাল থেকে প্রচুর সমর্থক হাজির হন নির্ধারিত কাউন্টারে। মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে উপস্থিত হতে না পারলেও সেই আক্ষেপ তারা ঘোচাতে চান এই ম্যাচে। তাদের বিশ্বাস নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করবে লাল সবুজরা। মালে থেকে SM ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। সকাল থেকেই মালের রাশমিধানুতে উপচে পড়া ভিড়। টিকিটের জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। অঘোষিত সেমিফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। দলকে সমর্থন যুগিয়ে তুলতে হবে ফাইনালের মঞ্চে। প্রায় 10,000 ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচে ঠিক কত টিকিট বরাদ্দ বাংলাদেশের জন্য তার কোনো সুস্পষ্ট তথ্য নেই কাউন্টারে। প্রত্যেকেই পাচ্ছেন 2টি করে, অবশ্য অনেকের হাতেই দেখা গেছে তারও বেশি। অনেক কষ্ট পরে আজকে টিকিট পাইলাম। আগেও একবার নিয়েছিলাম, টিকিট নিয়ে খেলা দেখতে পারি না, ডিউটি না করে টিকিটের জন্য আসলাম। আমরা মালদ্বীপের লোক অনেক আছি ভাই, আমরা অনেক স্বপ্ন খেলা দেখবো ভাই। সমর্থকদের বিশ্বাস মাঠে বসে তাদের আকুণ্ঠ সমর্থন জোগানো গেলে হবে লক্ষ্য পূরণ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা ম্যাচ উইন হব। আমরা সামনে ফাইনালে উঠলে আমরা অবশ্যই কাপ নেব ইনশাআল্লাহ। মাঠে গিয়ে সবাই মিলে বাংলাদেশ টিমকে উৎসাহিত করব, বাংলাদেশকে জিতাবো ইনশাআল্লাহ, সবাই সাপোর্ট করব। দর্শক খেলার প্রাণ, তাদের উৎসাহেই অনুপ্রেরণা পান খেলোয়াড়রা। তারা আবারও ফিরছেন গ্যালারিতে। এবার প্রতিদান দেবার পালা জামাল তপুদের। They were not giving the tickets, so I hope tomorrow they will be giving the tickets and hopefully they can enjoy the national team play. তবে অভিযোগ আছে কোভিডের অজুহাতে পর্যাপ্ত টিকিট দিচ্ছেন না আয়োজকরা। যদিও মালদ্বীপের প্রত্যেকটি ম্যাচেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। SM ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। আবারও এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম জিয়া। জোট ছাড়াই আন্দোলন ও নির্বাচনের ছক কষছে বিএনপি।
দিবাস্বপ্ন দেখছে দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। চলতি সপ্তাহে 12 বছরের বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া হবে, জানালেন স্বাস্থ্যের ডিজি। করোনাকালে ঘরবন্দি থাকা শিশুরাই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বেশি। এবং মুসা বিন শমশেরের সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলারের তথ্য ভুয়া, দাবি পুলিশের। প্রতারণার অভিযোগে গ্রেফতার কাদেরের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে ডিবির জিজ্ঞাসাবাদ। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।